বৌদ্ধদের ধর্ম প্রধান গুরুকে বলা হয় দালাই লামা। প্রথাগতভাবে দালাই লামারা তিব্বতেই থাকতেন, কিন্তু গত শতাব্দীর মাঝামাঝি চতুর্দশ দালাই লামা তিব্বত থেকে পালিয়ে চলে এসেছিলেন ভারতে। কেন পালিয়ে এসেছিলেন তিনি? শত্রুর চোখ এড়িয়ে, গুপ্তঘাতকের চক্রান্তকে ব্যর্থ করে কিভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন তিনি ভারতে, আজ সেই গল্পই বিস্তারিত আলোচনা করব। সময়টা ছিল 1959 সাল, মার্চ মাস। লাসায় চীনা সৈন্যদের চোখ এড়িয়ে 5 দিন ধরে পার্বত্য পথ পাড়ি দিয়ে অবশেষে ভারতে পৌঁছেছিলেন দালাই লামা। খুব দ্রুতই এই খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এর আগে পর্যন্ত সংবাদ মাধ্যম খবর করেছিল তিব্বতের রাজধানী লাসায় এক বিশাল রকমের প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন চীনা সেনারা। তবে দালাই লামার ব্যাপারে তখনও কিছু জানা যায়নি। চীনা সেনারা তার খোঁজে পার্বত্য এলাকাগুলোতে সন্ধান চালাচ্ছিল, আর হিমালয়ের অন্যদিকে ভারতীয় সাংবাদিকরা অপেক্ষা করছিল এক নতুন খবরের আশায়। দালাই লামা যে ভারতে চলে গিয়েছেন সেই খবরটি প্রথম দিয়েছিল রয়টার্স বার্তা সংস্থা। দিল্লিতে রয়টার্সের সংবাদদাতা ছিলেন পিটার জ্যাকসন। তিনি লেখেন, আমি একটা প্লেন ভাড়া করে তেজপুর গিয়েছিলাম, সেটা দিল্লি থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে। আমি সেখানে পৌঁছানোর পরপরই খবর পেলাম যে দালাই লামা পায়ে হেঁটে পার্বত্য পথ ধরে নেমে আসছেন। তিনি যখন এসে পৌঁছালেন এবং আমাদের দেখতে পেলেন, তখন তিনি 2 হাত তুললেন এবং সবার দিকে তাকিয়ে হাসলেন। এটা ছিল খুবই আবেগময় এক দৃশ্য। তিব্বতী পোশাক পরা কিশোর দালাই লামার আগমন নিজের চোখে চাক্ষুষ দেখতে সেখানে অপেক্ষা করছিল সাংবাদিক ও ফটোগ্রাফারের দল। দালাই লামার বয়স যখন 2 বছর, তখন থেকেই তাকে দেখা হয় তিব্বতের আধ্যাত্মিক নেতার একজন অবতার হিসেবে। মাত্র 15 বছর বয়স থেকে তিনি হয়ে উঠেছিলেন তার জনগণের কাছে রাজনৈতিক নেতা। ভারতে আসার সেই দিনটিতে তার সাথে ছিলেন তার মা, তার বড় বোন এবং ছোট ভাই তেনজিন চোগিয়াল। তেনজিন চোগিয়ালকেও তিব্বতের আধ্যাত্মিক গুরুর একজন অবতার বলে মনে করা হয়। তিনিও তার দাদার মতোই তিব্বতী আশ্রমে শিক্ষা গ্রহণ করেন। যখন তাকে সেই আশ্রম ছেড়ে আসতে হলো তখন তার বয়স ছিল 13। দালাই লামার ভারতে আসা মাত্রই দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি যে জায়গাগুলোতে তিব্বতী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তারাও এসেছিলেন তাকে স্বাগত জানাতে। অনেকে আনন্দে কাঁদছিল পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে চীনা সৈন্য তিব্বত দখল করেছিল? চীন তিব্বতে সেনা পাঠায় 1950 সালে। তিব্বতীয়রা অনিচ্ছা সত্ত্বেও চীনার কাছে নিজেদের সার্বভৌমত্ব দিয়ে দেয়, আর এর বিনিময়ে দালাই লামার সরকারকে মোটামুটিভাবে আগের মতোই তিব্বত পরিচালনা করতে দেওয়া হয়। কিন্তু 1959 সালে চীন যখন তাদের ভূমি সংস্কারের কাজ শুরু করতে যায়, তখনই সেখানে উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। মার্চ মাসে পরিস্থিতি সম্পূর্ণভাবে বিগড়াতে শুরু করে। চীনারা লাসার ঠিক বাইরে একটি ব্যারাকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দালাই লামাকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তারা বলেছিল দালাই লামা যেন সাথে করে কোনো দেহরক্ষী না নিয়ে আসেন। তিব্বতীরা আশঙ্কা করছিল যে চীন হয়তো দালাই লামাকে অপহরণ করার চেষ্টা করছে। 3 লক্ষ তিব্বতী দালাই লামার প্রাসাদ ঘেরাও করল এবং কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেল সেই আশঙ্কাজনক পরিস্থিতি। সিদ্ধান্ত নেওয়া হলো দালাই লামা ও তার পরিবারকে দেশ ছেড়ে যেতে হবে। সেদিন রাতে যখন চারিদিকে ধূলিঝড় হচ্ছিল, তার মধ্যেই দালাই লামা ও তার পরিবার দেশ ছাড়ার পরিকল্পনা নেয় এবং পথ চলা শুরু করে। নদী পার হলেন ছোট ছোট নৌকায় করে। তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হলো একটি রাইফেল। তার সঙ্গে ছিল কয়েকজন কর্মকর্তারা। তাদের মধ্যে তাকে আর আলাদা করে চেনা যাচ্ছিল না। শহর থেকে বেরিয়ে তারা দালাই লামার পরিবারের অন্যদের সাথেই পথ হাঁটা শুরু করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার। সকলে কখনো ঘোড়ায় চড়ে, কখনো পায়ে হেঁটে, কখনো রুক্ষ সমভূমি আর পার্বত্য পথ দিয়ে হেঁটে আসে। তিব্বতের দক্ষিণ দিক ছিল বিদ্রোহীদের দখলে। প্রথম ভাবনা ছিল এখানেই একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলা হবে। সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করার কথা ছিল না। দালাই লামা এবং তার সাথের লোকদের ইচ্ছা ছিল দক্ষিণ তিব্বতেই থাকা হবে এবং তারপর চীনের সাথে একটা আলোচনায় বসা হবে। কিন্তু দালাই লামা তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি ভারতে গিয়ে আশ্রয় নেবেন। লাসায় কি হচ্ছে তার খবর দালাই লামা এবং তার দলের কাছে সবসময়ই আসছিল। সেখানে 3 দিন ধরে চীনা বাহিনীর সাথে তিব্বতীদের যুদ্ধ হয়েছিল। মারা গিয়েছিল প্রায় কয়েক হাজার লোক। দালাই লামার প্রাসাদ মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়। শহর ছেড়ে পালাতে থাকা লোকেরা জানায় চীনা সৈন্যরা রাস্তার ওপরই মৃত তিব্বতীদের দেহ পোড়াচ্ছিল। মার্চ মাসের 31 তারিখ সারা পৃথিবীতে খবর ছড়িয়ে পড়ল যে দালাই লামা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়
এবং তারা উত্তর ভারতের এক ধর্মশালায় তাদের বসবাস শুরু করেন। তার সাথে যোগ দেয় প্রায় ৮০,০০০ তিব্বতী। তারাও ওই এলাকাতেই থাকতে শুরু করে। জায়গাটার নাম হয়ে যায় লিটন লাসা, আর সেটাই হয়ে ওঠে তিব্বতের নির্বাচিত সরকারের কেন্দ্র। দালাই লামার ছোট ভাই তেনজিং চোগিয়াল এখনও সেখানে থাকেন বলে জানা যায়। ফলো করুন inscript.me